আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চে আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি বলেছিলাম গতকালকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন আমাদের শুভেন্দু অধিকারীকে। শুভেচ্ছা জানিয়ে তার এই লড়াইয়ের সাফল্যের জন্য তাকে অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন এবং একটা ফুলের তোড়া উনি পাঠিয়ে দিয়ে উনি বলেছেন যে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি নিশ্চিতভাবে উপস্থিত থাকবো। তারপর অনেক কিছু কথাবার্তা হয়েছে। আমি রাতে একবার যোগাযোগ করেছি শুভেন্দুর সঙ্গে, তিনি কিছু কিছু কথাবার্তা আমায় বলেছেন। এখন তার পুরোটা বলা যাবে না, বুঝিনি, এটা দ্বিপাক্ষীয় সম্পর্কের ব্যাপার, এখানে অনেক জটিলতা রয়েছে, বৈদেশিক জটিলতা, কূটনৈতিক জটিলতা, এই সমস্ত রয়ে গেছে। তার উপরে এখন ভাবুন যে আমাদের এখন নতুন করে চিন্তা করতে হচ্ছে। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম অনেকদিন আগে যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত সীমান্তবর্তী এলাকাগুলোয় 51টা জায়গায় জামাত আসন জিতে বসে আছে। ফলে এই অঞ্চলটা আমাদের খুব দরকার ছিল, আমাদের মাথা ব্যথার কারণ হয়েছিল। আর একটা খবর আপনাদের বলেছিলাম আমি, যে সীমান্ত অঞ্চলে যে মুসলিমরা রয়েছে তারা বিএসএফ এর অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে গেছে। তারা বলছে যে আমাদের সঙ্গে চলুন, আমরা গিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছি, এই অত্যাচার আমরা সহ্য করতে পারছি না, আমরা দিনে রাতে এসে যখন তখন তল্লাশি চালাচ্ছি। এবার তারাও উৎপাতে তারাও অতিষ্ঠ হয়ে উঠেছেন। এখন খবর পাওয়া যাচ্ছে যে সীমান্ত অঞ্চলের অনেক মুসলিম তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। এই যত উত্তরবঙ্গ থেকে আপনি নিচের দিকে নামবেন দক্ষিণবঙ্গ পর্যন্ত সমস্ত সীমান্তবর্তী অঞ্চলে সমস্ত একদম বিজেপি ওখানে জিতে গেছে। তার বাংলাদেশের একটা রাইট উইং আর ভারতবর্ষের একটা রাইট উইং মুখোমুখি দাঁড়িয়ে গেল। ভারতবর্ষের যে রাইট উইং আছে তাদেরও লোকজন আছে, বজরং দল, আবার জামাতেরও লোকজন আছে যারা গোড়ালি কাটা। কিন্তু গোড়ালি কাটার লোকেদের কলজের জোর আর বজরং দলের কলজের জোর দুটোর মধ্যে অনেক তফাৎ। আপনারা দেখেননি বজরং দলের চেহারা, আপনারা দেখেননি। একটা ভিডিও আমি ভাবি দেখাবো, কিন্তু আমি তো ইউটিউব আমায় অ্যালাউ করবে না। বজরং দলের যে হয়, যা হোক, সম্ভব হলে কেটে ছেটে আমি দেখাবো একদিন, বজরং দলের চেহারা দেখাবো, তাদের প্যারেড দেখাবো, তাহলেই হবে। তো আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে কি ঘটতে পারে, দেখুন আমি অনেক কিছু আন্দাজ আগে থেকে দিয়ে দিই, তা নিয়ে অনেক হাসি মশকরা, আমার কটুমত কথাও শুনতে হয়, কিন্তু আলটিমেটলি দেরি হলেও সেগুলো ফলে। আমি যে বলেছিলাম যে সীমান্ত অঞ্চলের লোকেরা খুব ক্ষেপে আছে, তাতেও অনেকে গুজববাজ বলেছিল। বিজেপি জিতবে বলেছিলেন, তাতেও গুজববাজ বলেছে। এরা না জেনে বলে তো, আসলে ওদের হিসেব নিকেশ কষতে হয়, হিসেব নিকেশ কষে খবরাখবর নিয়ে তারপর শিওর না হলে পরে আমি বলি না সাধারণত। হ্যাঁ, দেরি হয়, বলতে দেরি হয়। আমি আজ বললাম কালকেই যে হয়ে যাবে তার কোনো মানে নেই। আমি যখন বলেছি ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং বিজেপি বাংলা দখল করবে, বিজেপির বাংলা দখল হয়ে গেছে, এবার নেক্সট টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরানো। গতকালকে আমাদের এখানে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা ছিলেন শুনেছি তারা নাকি অনেক উৎসব করেছেন। এই যে দীর্ঘদিন ধরে আমি বলে যাচ্ছি না, সীমান্ত অঞ্চলে যে
আপনার এই জামাত জিতে আমাদেরকে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল, সেই কথাটাই শুভেন্দু অধিকারীর মুখ থেকে এবার শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। এই ভিডিওটা আমি চালিয়ে নিই। জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। অ্যালার্মিং এটাই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের এলাকাগুলো আছে, আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে জামাতিরা জিতেছে, যারা মৌলবাদ জঙ্গিবাদের উপর নির্ভর করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা চিকেন নেককে কেটে ফেলার স্বপ্ন দেখে ইত্যাদি। এটা আমাদের কাছে আশঙ্কা। সেই কারণে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী জনগণ, বিশেষ করে বাঙালি হিন্দু যাদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কি পাবো যোগ বিয়োগ তো হবে। তার থেকেও বড় বিষয় যে জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। It's a very alarming for patriotic people and especially the Hindu people in West Bengal. শুনলেন শুভেন্দু অধিকারীর কথা। আর একটা ভিডিও আমি আপনাদের চালাবো, সেটা কিন্তু এখনকার নয়, কিছুদিন আগের, নির্বাচনের কিছুদিন আগের। তাকে প্রশ্ন করা হয়েছিল, মানে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যে উনিও তো মানে বিদেশি, উনি কি করে আশ্রিতা হয়ে থাকেন? উনি তো আশ্রিতা নন। আমি তো বলেছিলাম উনি আশ্রিতা নন, উনি আমাদের সম্মানীয় অতিথি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবর্ষের একজন প্রকৃত বন্ধু, এবং বন্ধুকে আতিথেয়তা যা করতে হয় ভারতবর্ষ সেটাই করছে, এবং যথাসময়ে বন্ধুকে তার দেশের বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। এবং আমি নেক্সট যেটা বলেছি ডিসেম্বরের মধ্যে, জানবেন ডিসেম্বরের মধ্যে। এই যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো, এই ভিডিওটা এখনকার নয়, কিন্তু এখন খুব প্রাসঙ্গিক। এই ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না শুভেন্দু অধিকারীর মনের মধ্যে কি আছে এবং কেন্দ্র সরকারের মনের মধ্যে কি আছে, যেটা শুভেন্দুর মুখ দিয়ে বলানো হয়েছিল। এবার সেই ভিডিওটা দেখুন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। তাহলে এবার পরিষ্কার হলো তো, আমি যেটা বলছিলাম, তিনি বৈধ প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই তিনি শাহজালাল বিমানবন্দরে আসবেন এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এখন সেটা কিভাবে হবে না হবে আমি বিস্তারিত সেটা আপনাদের বলতে পারবো না, কারণ অনেক বিধিনিষেধ প্রথমেই বললাম আমার উপরে রয়েছে। আর বিশ্বাস ভঙ্গ আমি করি না। বিশ্বাস ভঙ্গ যদি একবার হয়ে যায় তাহলে বিশ্বাস আর অর্জন করা যাবে না। এই এত বছর ধরে যে বিশ্বাস আমি তৈরি করেছি, আপনারা আমার অবিশ্বাস করেন, কথা বলেন, আপনারা দর্শক, আপনাদের বলার অধিকার রয়েছেই, কিন্তু যারা খবর দেয় তারা যদি একবার তাদের অবিশ্বাসের পাত্র হয়ে যায় তাহলে দ্বিতীয়বার আমি খবর পাবো না। ফলে তার বিশ্বাসের মর্যাদাটা আমাকে রাখতে হয়। তাই এর থেকে বেশি আমি কিছু বলবো না। তবে আওয়ামী লীগ কর্মী যারা আছেন, যারা মনোবল ভেঙে পড়েছিলেন, তাদের মনোবল চাঙ্গা করার জন্য শুভেন্দুর ভিডিওটি, পুরনো ভিডিওটি এখন প্রাসঙ্গিক বলে আমি চালিয়ে দিলাম। আমার কাছে ছিল আগে, কিন্তু আমি চালাইনি, এখন আমি চালিয়ে দিলাম। এবার আপনারাই বুঝুন কি হতে যাচ্ছে। আর এখন রাস্তা ঘাট সব জনসমুদ্র জয় শ্রীরাম ধ্বনিতে। আপনারা যদি কেউ এখন এই দেশে আসেন তাহলে দেখবেন যে রাস্তাঘাট সমস্ত গেরুয়াতে ভর্তি হয়ে গেছে, তৃণমূলের নামগন্ধ নেই।
সব যত গুন্ডা ফুন্ডা ছিল না, দপ্তর ফপ্তর বন্ধ করে সব পালিয়ে গেছে। ইতিমধ্যে আবার তৃণমূলের দপ্তর সব দখল করা শুরু হয়ে গেছে। ওরা যেমন সিপিএম এর দপ্তর দখল করেছিল তৃণমূল জিতে, এবার তৃণমূল হেরেছে, এবার বিজেপি জিতেছে, বিজেপি দপ্তর দখল করছে, ভাঙচুর করছে, দপ্তর দখল করছে। এই যে রাস্তাঘাটের এই যে মানে ভিডিও, আমি হাওড়া ব্রিজের একটা ছোট ভিডিও দেখাচ্ছি, আপনারা সেই ভিডিওটা দেখুন। দেখলেন তো, এটা কোনো একটা ভিডিও, এরকম কিন্তু হাজার খানেক ভিডিও আছে সব জায়গায়, ওই কটা দেখাবো। এখন একটা কথা আপনাদের দেশে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে 11টা দেশ নিয়ে 12টা দেশ নিয়ে হওয়ার কথা ছিল আমাদের এখানে প্রগতি, যে আমাদের যে মিলিটারি ড্রিলটা হওয়ার কথা, সেখানে বাংলাদেশকে কেন বাদ দেওয়া হয়েছে? আর এই ড্রিলটা হচ্ছে কিসের? এই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোকাবিলার জন্য এই ড্রিলটা, সব রাষ্ট্রকে নিয়ে। বাংলাদেশ নিজেই সন্ত্রাসবাদী রাষ্ট্র, যেমন পাকিস্তানকে ডাকে না, এখন বাংলাদেশ সেই কাতারেই পড়ে গেছে। কারণ তারেক জিয়া বা তারেক রহমান, তিনি যে 10টা এগ্রিমেন্টে সাইন করে এসেছিলেন, একটাও তিনি মানেননি। তার কপালে কি আছে সে তো পরে দেখা যাবে। ভারত তো বসে থাকবে না শেখ হাসিনা ঢোকানোর জন্য, বৈধ পথে হোক অবৈধ পথে হোক, যে পথেই হোক না কেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তো ওখানে ফিট করবেনি। তা আপনারা এখন আশা করেন কি করে বাংলাদেশকে ওইখানে রাখবে, যেখানে ওই কি বলে, আমি যেটা আপনাদের বলেছিলাম এর আগে, যে নেশন ফার্স্ট নেভার ফার্স্ট নীতি, তার আগে একটা গুড বসে গেছে, গুড নেভার ফার্স্ট। এখন এই গুডটায় আর এখন বাংলাদেশ নেই, ফলে বাংলাদেশকে ডাকার কোনো প্রয়োজনই নেই, আর প্রস্তাবও ওঠেনি। শুধু শুধু আপনারা চিন্তা করে নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের যারা গভর্নমেন্টের লোকজন আছে, তারা এসব নিয়ে আর আলোচনা করবেন না। ভারতবর্ষ আপনাদেরকে যে বিশ্বাস করে না, সেটা আর একবার বুঝিয়ে দিল এইটা করে। এবার যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসছেন, ততদিন পর্যন্ত ওই গঙ্গা চুক্তি বলুন, তিস্তা প্রকল্পের জলবন্টন বলুন, কোনোটাই হবে না। মাঝে মাঝে খাদ্য যাবে, এই সমস্ত যাবে, এগুলো হচ্ছে টেকনিক্যাল ব্যাপারে, দিতে হয়, দিতে দেবে, নইলে আওয়ামী লীগের লোকগুলোই তো না খেয়ে মরে যাবে। আর মানুষগুলোকে টিকিয়ে রাখতে হবে তো, রাজ্য থাকলে তবে তো রাজ্যবাসী থাকলে তবে তো রাজ্য। রাজ্যবাসী যদি না থাকে, দুর্ভিক্ষে যদি মরে যায়, তাহলে রাজ্য আর কিসের, দেশ আর কিসের? বলে টিকিয়ে রাখা হবে, আপাতত টিকে থাকুন। আর আওয়ামী লীগ কর্মীদের বলছি, আপনারা একেবারে ভেঙে পড়বেন না, আমার উপর আস্থা রাখুন। দু একটা মিস হতেই পারে, এত খবর বলছি, রোজ 2টো করে 3টে করে ভিডিও ছাড়ছি, তার মধ্যে 2-একটা ভুলভাল খবর হবে না? আমিও তো মানুষ, ভুলভাল খবর হতেই পারে। আপনি সারাদিনের সব যে কাজ করছেন, তার মধ্যে সব কাজটা কি সঠিক হয় না, একটা বেটি হয়ে যায়। যে কাজ করে তারই ভুল হয়, আমি কাজ করি আমারও ভুল হবে। তাই বলে আমাকে দেখে দেওয়াটা যারা করছেন, তারা আখেরে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছেন। অনেকে এখন স্বীকার করছেন ভদ্রতার বসে, না আপনি যা বলেছেন সত্য বলেছেন এবং এগুলো মিল আছে। এখন আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে আরো অনেক কিছু দেখতে পাবেন। তারেক রহমানের অবস্থা কি হবে সেটাও দেখতে পাবেন। আর আওয়ামী লীগের মানে জোয়ারটা যখন চাপবে, সেই জোয়ারে ভেসে শেখ হাসিনাকে কিভাবে ভারত ঢোকাবে, সে প্ল্যান হয়ে গিয়েছে।
আমি বলছি সে প্ল্যান হয়ে গিয়েছে, আমি এখন বলতে পারবো না। পারলাম ভেতরে বুক বুক করছে, আমি মনে হচ্ছে আমি বলে দিই, কিন্তু সেটা আমি বলতে পারবো না, অনেক বাধ্যবাধকতা আছে। তাই আমার ওপর আস্থা রাখুন। ডিসেম্বরের মধ্যে অনেক ভেবেছি, আমি ডিসেম্বর বলেছি কারণ ইলেকশনটা ছিল। আর একটা কথা আমার জানাবার একটুখানি, সেটা হচ্ছে দাড়িটা মানে কাটতে না পারার জন্য আমাকে খুব একটা কদাকার লাগছে, মানে একেবারে ওষুধ ওষুধ লাগছে কি, একটু আমার জানাবেন তো। তাই সেই অনুযায়ী ব্যবস্থা করবো, আমি যে করি হোক দাড়িটা কাটার ব্যবস্থা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, সাবধানে থাকবেন। আমি তরুণ ঘোষ। নমস্কার। দর্শক, প্রথমেই বলে দিই, পরশু দাড়ি কাটতে গিয়ে আমার এখানে কি একটা হয়েছে আমি জানি না। এখানে সব বিজগুড়ি হয়ে গিয়েছে বলে আমি দাড়ি কাটতে পারছি না। গতকাল থেকে এটা আবার আজকে দেখছি একটুখানি বেড়েছে। আমি জানি না, এখন যদি বাড়ে তাহলে পরে আবার ডাক্তারের কাছে যেতে হবে, যার জন্য আপনারা আমার এক মুখ দাড়ি দেখতে পাচ্ছেন, আমি দাড়ি কাটতে পারছি না। তো এখন বিষয়টা হচ্ছে যে আজ বাদে আজকে রাত্রিবেলা কাটলে কালকে সকাল থেকে ভোটের ফলাফল ঘোষণা শুরু হবে, কাউন্টিং শুরু হবে। এই কাউন্টিং শুরু হওয়ার আগে পর্যন্ত যে সমস্ত নাটক ফাটক চলছে না দর্শক, নাটকের শেষ নেই। নাটক কিরম চলছে, ধরুন নির্বাচন কমিশন এমন চেপে ধরেছে, আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমন চেপে ধরেছে রাজ্য সরকারকে, এত মিথ্যে কথা বলেছে, এত মিথ্যে মামলা করেছে যে তারা এখন তিতিবিরক্ত হয়ে গিয়েছে। এখন নির্বাচন কমিশন ঠিক করেছে যে এখনই যে অবজারভার ঠিক হবে, আগে সমস্ত রাজ্যের লোক দিয়ে, রাজ্য ক্যাডারের যে সমস্ত অফিসার আছে তাদেরকে দিয়ে কাউন্টিং হতো। সেখানে থাকতেন বিভিন্ন দলের লোকজন থাকতেন। এবারে নির্বাচন কমিশন ঠিক করেছে যে আলাদাভাবে অবজারভার পাঠানো হবে এবং গণনা করবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এসে। স্টেট গভর্নমেন্টের একজন থাকবেন, কিন্তু তিনি শুধু উপস্থিত থাকবেন, তার হাতে কোনো ক্ষমতা নেই। এইটা নিয়ে এবার কোর্টে চলে গেলেন আমাদের তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপিল সিব্বালকে দাঁড় করালেন, যতগুলো দাঁড়িয়েছেন ততগুলোতেই হেরেছেন কপিল সিব্বাল। তিনিও জেতার জন্য মরিয়া, যে একটা কেস তো অন্তত জিতি, মুখ রক্ষে করি, একটা অ্যাপিয়ারেন্স আমি 20 লাখ টাকা করে নিচ্ছি, একটাও আমি জিততে পারছি না, কিছু তো করে দেখাতে হবে। কিন্তু লবডঙ্কা, যেই শুনেছে কোর্ট যে এখানে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন ঠিক করেছে কেন্দ্রীয় সরকারের কর্মী দিয়ে তারা ভোট গণনা করাবে, কোর্ট বলছে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশন ঠিক করবে কোথায় ভোট হবে, কবে ভোট হবে, কি করে ভোট হবে, কিভাবে গণনা হবে, সমস্ত নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী হবে। এখানে আদালত কোনো রায় দিতে পারে না। আদালত নির্বাচন কমিশনের কোনো আদেশের ওপরে হস্তক্ষেপ করবে না, অতএব এই মামলা খারিজ। প্রথম ধাক্কা ওইখানে। তারপরে হলো কি স্ট্রং রুম নাটক। স্ট্রং রুমে গিয়ে মুখ্যমন্ত্রী বসে বললেন ধর্ণা দিয়ে, যদিও 4 ঘন্টার মধ্যে সেই ধর্ণা উঠে গেল। আসলে একটা আমি বলেছিলাম ন্যারেটিভ একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। ঠিক ভোটের ফলাফল যদি তার বিপক্ষে যায় তাহলে উনি বিকেলবেলা 4টের সময় উনি একেবারে এসে প্রেসকে জানিয়ে দেবেন যে এই নির্বাচন একেবারে ঘোটালার মাধ্যমে হয়েছে, ব্যালট বাক্স বদল হয়েছে, ব্যালট বাক্সে গন্ডগোল করা হয়েছে, এই সমস্ত উনি বলবেন, আমরা জানি।
এখন ফল যখন প্রকাশ হবে প্রথম দিকে দেখবেন যে তৃণমূল এগিয়ে আছে, বিজেপি পিছিয়ে আছে। আমি আগেই বলে দিচ্ছি, কারণ এটা আর কি এলাকা ধরে হয় না, সব মিলিয়ে মিশিয়ে নিয়ে একসঙ্গে করা হবে। হচ্ছে দক্ষিণের কিছু হতে পারে, ওদের কিছু অংশের হতে পারে, বিজেপির কিছু অংশের হতে পারে, মানে দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে এত বড় পশ্চিমবঙ্গের চারদিকে সব লটারির মাধ্যমে হবে। এখন এটা হলেও চিন্তা করার কিছু নেই, দেখবেন বেলা যত বাড়বে বিজেপি তত এগোবে, এবং এগোবে মানে হু হু করে এগোবে। আগে এরা করতো কি, এরা ধরুন এই যে যত নির্বাচন এদের আমলে হয়েছে, এদের কেন সিপিএম এর আমলেও যত হয়েছে, এরা করতো কি নিজেদের লোক ফিট করে রেখে দিত, আর দু চারটে নির্দল প্রার্থীকে দাঁড় করে দিত। নির্দলগুলো ওখানে গিয়ে কেউ কংগ্রেসের হয়ে বসলো, অপোজিশনে যে তৃণমূল থাকে তার তৃণমূলের হয়ে গিয়ে বসলো, বা অপোজিশনে যে সিপিএম থাকে তার সিপিএম এর হয়ে গিয়ে বসলো, আর যে অফিসার, যে রাজ্য সরকারের যে অফিসার, সেই অফিসার একজন বার করছে আর একজনকে দিচ্ছে, সে বলছে টিএমসি 620, সিপিএম 1210, এরম হলো। এবার যারা লিখছে উল্টো দিকে, সে বলে দিল কি যে সিপিএম 620 আর তৃণমূল 1210, জাস্ট উল্টো। যে ক্ষমতায় আছে তার বেশিরভাগটা চলে যাবে উল্টো দিকে, আর যে লিখছে সে তো লিখছে ট্যাবুলেশন শিটে লিখে যাচ্ছে, সেটা যাবে আরোর কাছে, আরো পুরো কম্পাইল করবে, কম্পাইল করে যোগ করবে, যোগ করে ফার্স্ট রাউন্ডের ফল এই যে ঘোটালাটা, এই ঘোটালাটা একদিন ধরে সিপিএম যেমন করেছে তেমন তৃণমূলও করেছে। এখন 2021 সালের নির্বাচনে আমরা ভোট দিচ্ছি, ভোট যাচ্ছে কোথায়? পাবলিক ভোট দিচ্ছে, ভোট যাচ্ছে কোথায়? এবার এত জ্বালা তার কেন? যে স্ট্রং রুমে গিয়ে তিনি বসে আছেন, এখন লাস্টে উনি এখন মশা ঘরে খিল দিয়েছেন, এখন আর উপায় নেই, এখন তাকে যা হবে মেনে নিতে হবে। মনোবল চাঙ্গা করার জন্য কর্মীদের তিনি নানান রকম ভাষণ দিচ্ছেন। এখন যা অবস্থা, আর একটা খবর আপনাদের দিয়ে রেখে দিই, সেটা হচ্ছে আমাদের ফলতার যে শাহজাহান, যাকে খুঁজতে সেই দাবাং অফিসার যিনি গেছিলেন, তার হুঙ্কারের পরে শাহজাহান তো বেপাত্তা, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ফলতায় পুরো নির্বাচনটা ক্যান্সেল হয়ে গেছে। ফলতা যে নির্বাচন, ফলতা আসনের যে নির্বাচন, পুরোটা ক্যান্সেল হয়ে গিয়েছে। 21 তারিখে 21 মে আবার পুনর্নির্বাচন হবে, পুনর্নির্বাচন হয়ে 24 তারিখ তার ফল ঘোষণা হবে। কাল যে ফল ঘোষণা হচ্ছে তার সঙ্গে এই ফলটা তখন জুড়ে যাবে। এটাও একটা মাথায় বড় বাজ। সব মিলিয়ে আমাদের নির্বাচন কমিশনের চাপ, আদালতের চাপ, বিরোধী পক্ষের চাপ এবং মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে অংশগ্রহণ। মানুষ চাইছিল ভোটাধিকার দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি হোক। যখন পরিবেশটা তৈরি হয়ে গেছে, ভয় মুক্ত পরিবেশ যখন তৈরি হয়েছে, মানুষ দলে দলে বেরিয়েছে এবং
দুদিকেই আপনি দক্ষিণবঙ্গ প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধের যদি আপনি দেখেন গড়, তাহলে প্রায় 92% ভোট পড়েছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম, সম্ভবত এই শেষ। এইরকম একটা ভোট এর আগে ভারতবর্ষ দেখেনি। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এইরকম ভোট দেওয়া। ইন্দিরা গান্ধী যখন হারলেন, এমার্জেন্সি জারি করার পর ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি তুলে দিয়ে যখন ভোট ঘোষণা করলেন, তখনও ভোটের পার্সেন্টেজ কিন্তু এত হয়নি। কিন্তু এবারে ভোটের পার্সেন্টেজটা হচ্ছে মানে গড় করলে 92.5%, যা ঐতিহাসিকভাবে একদম শীর্ষে বসে গেল। আর কোনোদিন কেউ এখানে টপকাতে পারে বলে আমার মনে হয় না। এখন কালকে ফল ঘোষণার পর যদি বিপক্ষের দিকে বল চলে যায়, মানে ফলের বলটা যেটা মানে বিজেপির দিকে চলে যায়, দেখবেন রাজ্য জুড়ে অশান্তি কাকে বলে। রাজ্য জুড়ে অশান্তির বন্যা বইবে। এবারে আমি আপনাদের একটা পরামর্শ চাইবো আপনাদের কাছে। আপনাদের দেশে এখন সোনার দাম তো প্রচুর। আপনারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে আসেন, আমাদের এখানে সোনার দাম অনেক কম, মানে এখন 1,46,000। আপনাদের ওখানে কত আমি জানি না। আমাদের এখানে প্রচুর হালকা সোনা তৈরি হয়। হালকার ওপরে দেখতে এমন বড়, মানে মনে হবে অনেক বড়। 1 ভরির মধ্যে আপনাকে সোনার বড় হার তৈরি করে দেবে, যেটা দূর থেকে দেখলে মনে হবে 5 ভরির হার। সেরকম পাওয়া যায়। আংটিও পাওয়া যায়, কানের দুলও পাওয়া যায়, সমস্ত কিছু। আমি ভাবছি যে এরকম একটা চ্যানেল করব মেয়েদের জন্য। শুধু শুক্রবার দিন, ওই সপ্তাহে 1 দিন করে আমি সোনার দোকানগুলো আমি ঘুরিয়ে দেখিয়ে দেব, যাতে আপনারা ওই সোনার দোকানে গিয়ে আপনারা কম পয়সায় সোনাটা কিনতে পারেন। কারণ আমাদের এখানে 9 ক্যারেটের পাওয়া যায়, 12 ক্যারেটের পাওয়া যায়, 18 ক্যারেটের পাওয়া যায়, 22 ক্যারেটের পাওয়া যায়। যত কম ক্যারেটের নেবেন তত সোনার দাম কমবে। আপনাদের ওখানে যেমন সেটা নেই, এখানে যেমন সেইটা আছে। আপনার পকেট অনুযায়ী আপনি সোনা, কিন্তু সোনার কোনো খামতি নেই। সোনা সোনাই থাকবে। আমরা যেমন আগে 8 ক্যারেটের ছিল, আমাদের ছোটবেলা মাসিদের পড়তে দেখেছি 8 ক্যারেটের সোনা ছিল। এখন সেটা আবার সরকার ফিরিয়ে এনেছে, যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে মধ্যবিত্তের। তার জন্যই আপনারা যারা এটা করতে চান, মানে দেখতে চান, যদি আপনারা উৎসাহী হয়ে থাকেন, তাহলে আমায় কমেন্টে জানাবেন। তাহলে পরে আমি এটা শুরু করে দেব। সামনের শুক্রবার থেকে এই একটা করে ভিডিও প্রতি শুক্রবার দিন যাবে। দোকানের ঠিকানা, কিভাবে আসবেন, কিভাবে কোন দোকানে যাবেন, কিভাবে কথা বলবেন, সব দরফর সব বলে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আপনাদের মতামত শোনার ব্যাপারে অবশ্যই আমায় জানাবেন। ধন্যবাদ।